Yes, ma'am. তাহলে আমি শুরু করি। হ্যাঁ, আচ্ছা, গত দিনের ক্লাসে যে পড়ানো হয়েছিল বলছিলাম যে পড়ে আসবা, সবাই কি পড়ে আসছো? কোনো প্রবলেম আছে? আমাকে তো পড়া ধরতে হবে, নাহলে তো তোমাদের কাছে কোনো আউটপুট পাবো না। আমি পড়িও কবে পড়া দিবা বলো? একটা ক্লাস রাখবো সব পড়া ধরার জন্য, আমি যা যা পড়িয়েছি সবগুলো। সেটা কবে বলো, নিজেরাই বলো। বলো, তাড়াতাড়ি রেসপন্স করতে হবে, সময় নষ্ট হচ্ছে। শুনতে পাচ্ছ তোমরা? Yes, ma'am. কথা বলছো না কেন? কথা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি কি পড়াবো আজকে তোমাদের বলছিলাম গতদিন? হ্যাঁ, ম্যালিগনেন্সি যেগুলো চ্যাপ্টার আছে, ম্যালিগনেন্সি, হ্যাঁ, প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন এন্ড ম্যালিগনেন্ট কন্ডিশন অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট, এর ভিতরে আমরা প্রথমেই প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন পড়াবো। এখন কি কি আছে এর ভিতরে? প্রি ম্যালিগনেন্ট ম্যালিগনেন্ট কন্ডিশন অফ দ্য ভালভা, ভেজাইনা, সার্ভিক্স, ইউটেরাস বডি এবং ওভারি, এগুলো জায়গাগুলোতে আমাদের এর ভিতরে কিছু বিনাইন কন্ডিশন, কিছু প্রি ম্যালিগনেন্ট, কিছু ম্যালিগনেন্ট কন্ডিশন। এখন আমি আজকে প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন অফ দ্য সার্ভিক্স এটা আমি পড়াতে চাচ্ছি, ঠিক আছে? তারপরে আমি কার্সিনোমা সার্ভিক্স পড়াবো, এটা শেষ হইল। এখন প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন অফ দ্য সার্ভিক্স এটার মানে কি, এটা জিনিসগুলো বুঝতে হবে। যে ম্যালিগনেন্সি আমরা জানি যে সার্ভাইকাল ক্যান্সার, হ্যাঁ, ডেভেলপিং কান্ট্রিতে এটা হচ্ছে একটা লিডিং কজ অফ ম্যাটারনাল মর্টালিটি, ঠিক আছে? সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, এগুলো লিডিং কজ। এখন যেহেতু সার্ভিক্সের ক্যান্সারটা প্রিভেন্টেবল, হ্যাঁ, এই জন্য এটা এত ইম্পর্টেন্ট ডেভেলপিং কান্ট্রির জন্য, বিশেষ করে কারণ ডেভেলপড কান্ট্রিতে ওরা কিন্তু স্ক্রিনিং করে। স্ক্রিনিং, এখন হোয়াট ইজ স্ক্রিনিং? প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন আমরা যখন ডায়াগনোসিস করব, ম্যালিগনেন্সি হইলে তো কিছু সিমটম আসবে, পেশেন্টের সিমটম থাকবে, কিন্তু যখন প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন তখন কিন্তু পেশেন্ট অ্যাসিমটোমেটিকই থাকে মোস্ট অফ দ্য কেস, সো ডায়াগনোসিস করা ডিফিকাল্ট। সেখানে আমরা কিভাবে ডায়াগনোসিস করব? যেগুলো রিস্ক ফ্যাক্টর আছে তাদেরকে, যেগুলো রিস্ক গ্রুপ ফর ম্যালিগনেন্সি, তাদেরকে আমরা স্ক্রিনিং করব, স্ক্রিনিং প্রসিডিউর, ঠিক আছে? হোয়াট ইজ স্ক্রিনিং? সেই স্ক্রিনিংটা হচ্ছে স্ক্রিনিং আর দ্য প্রসিডিউর which are designed to seek out apparently healthy person who are probably harboring the disease but do not show any clinical manifestation, ঠিক আছে? তাহলে ডেফিনেশন আমরা কি বুঝতে পারছি? কিছু প্রসিডিউর যার মাধ্যমে আমরা সিক আউট করতে পারবো যাদের প্রবলি হারবারিং দ্য ডিজিজ, ভিতরে ডিজিজ প্রসেস শুরু হয়েছে বাট এখনো তারা কোনো সিমটম প্রডিউস করে নাই, সেই প্রসিডিউরগুলোকে আমরা বলছি স্ক্রিনিং, ঠিক আছে? তাহলে স্ক্রিনিং করে প্রি ম্যালিগনেন্ট কন্ডিশনগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি। এখন স্ক্রিনিং ফ্যাসিলিটিস টু প্রিভেন্ট কার্সিনোমা সার্ভিক্স আমাদের মানে আছে, আমাদের দেশেও আছে। কারণ হচ্ছে স্ক্রিনিং মানে কি, কাদেরকে আমরা করি? সব ক্যান্সারের জন্য স্ক্রিনিং সম্ভব হয় না। সার্ভিক্সেই সম্ভব স্ক্রিনিং প্রসিডিউর করে ডায়াগনোসিস করা, কারণ সার্ভিক্সের যেটা এটা হচ্ছে ইজিলি অ্যাক্সেসিবল অর্গান, হ্যাঁ, এখান থেকে যে সেলগুলো আছে সে সেলগুলো এক্সফোলিয়েশন হয় এবং ওই এক্সফোলিয়েশন সেলগুলো আমরা স্ক্রিনিং করে ওর ভিতরে সেলের মরফোলজি, হিস্টোপ্যাথোলজি করে দেখে বুঝতে পারি যে তার প্রি ম্যালিগনেন্সির কোনো ফাইন্ডিংস আছে কিনা, ঠিক আছে? এবং প্রি ম্যালিগনেন্ট টু ম্যালিগনেন্সির একটা লং ডিউরেশন অফ ইন্টারভ্যাল থাকবে ফ্রম প্রি ম্যালিগনেন্ট টু ম্যালিগনেন্সি, তাদেরকে আমরা স্ক্রিনিং প্রসিডিউরে রাখতে পারি। কারণ দেখা গেছে সার্ভিক্সের যে
প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, সেখান থেকে 10 to 15 ইয়ার্স লাগে তোমার হচ্ছে ফ্র্যাঙ্ক ম্যালিগনেন্সি হইতে। তাহলে আমরা স্ক্রিনিং এর যে সমস্ত ক্রাইটেরিয়া সবগুলোই আমার কার্সিনোমা সার্ভিক্স এর ভিতরে আসতেছে, ঠিক আছে? এই জন্য আমরা এগুলো স্ক্রিনিং করে ডায়াগনোসিস করব, ঠিক আছে? এগুলো আর এখানেও বিভিন্ন স্পেকট্রাম অফ হিস্টোপ্যাথোলজিক্যাল চেঞ্জ থাকে, সেখানে মাইল্ড অ্যাটিপিয়া টু ফ্র্যাঙ্ক ম্যালিগনেন্সি। এই স্ক্রিনিং প্রসিডিউর করে আমরা মাইল্ড অ্যাটিপিয়া, একদম মাইল্ড অ্যাটিপিয়া, মডারেট, সিভিয়ার এগুলো থেকে ফ্র্যাঙ্ক ম্যালিগনেন্সি পর্যন্ত ডায়াগনোসিস করতে পারি। এই সমস্ত আমার স্ক্রিনিং এর ক্রাইটেরিয়া, যেটা সব আমার কার্সিনোমা সার্ভিক্সে আছে। এই জন্য এটা স্ক্রিনিং এ আমরা রাখি এসব পেশেন্টগুলোকে। কিন্তু কার্সিনোমা ওভারিতে স্ক্রিনিং প্রসিডিউর ইজ নট সো ইফেক্টিভ। কারণ কি, এটা হচ্ছে অ্যাক্সেসিবল অর্গান না, ওভারিটা ভিতরে থাকে, যেটা আমরা ইজিলি প্যালপেট করতেও পারছি না, ঠিক আছে? এবং এখান থেকে কোনো এক্সপোলিউশন হচ্ছে না সেল, যেটা কিনা সার্ভিক্সে যেমন আমরা প্যাপস বিভিন্ন স্ক্রিনিং করলে বুঝতে পারি, ওভারির থেকে ওরকম কিছু কিন্তু পাচ্ছি না, ঠিক আছে? CA-125 বলা হচ্ছে বাড়ছে, বাট সেগুলো সব টিউমারে বাড়ে না, সব কেসে বাড়ে না। এই জন্য, এবং বলা হচ্ছে কার্সিনোমা ওভারি অ্যাডভান্স স্টেজ, স্টেজ 3-4 এ 70% এর বেশি ডায়াগনোসিস হয় স্টেজ 3-4 এ। তাহলে তো সেখানে আমি পেশেন্টকে সেভ করতে পারছি না, তাই না? এই জন্য এখানে ম্যালিগনেন্সি, ওভারিয়ান ম্যালিগনেন্সি স্ক্রিনিংটা অত ইফেক্টিভ নাই। মোস্ট কেস অ্যাডভান্স ম্যালিগনেন্সিতে ধরা পড়ে, কিন্তু কার্সিনোমা সার্ভিক্স একটা প্রলং ডিউরেশন অফ ইন্টারভেল থাকতেছে। এই জন্য আমরা এখানে স্ক্রিনিং প্রসিডিউরটা সো ইফেক্টিভ। তাহলে এখন আমাদের জানতে হবে যে কার্সিনোমা সার্ভিক্স, এই যে প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন CIN, এটা কি জিনিস, ঠিক আছে? তাহলে এখন তোমাদের বই থেকে তোমরা কি ফলো করো নাকি শুধু লেকচার ফলো করো? একজন বলো তো, বলো যে লেকচার ফলো করো না বই ফলো করো? ম্যাম লেকচার। শুধু লেকচার? বই পড়তে হবে কিন্তু, কারণ লেকচারে সবকিছু নাই। হ্যাঁ, বুঝতে হইলে একটু লেকচার ফলো করতে হবে। কারণ দেখো, লেকচারে যেটুকু আছে আমি বুঝাই দিতে পারবো, কিন্তু এটুকু আর একটু বই পড়ে নিও ওর সাথে। দেখো এখানে বলা হচ্ছে, একটা আছে বললাম যে তোমার সেলের মরফোলজি, আর একটা সাইটোলজি, আর একটা হিস্টোপ্যাথোলজি। হ্যাঁ, ঠিক আছে? দুই ধরনের বিহেভিয়ার দেখে আমরা ডায়াগনোসিস করতে পারবো CIN। সেটা হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন সিস্টেম, এক এক সিস্টেম এই প্রি ম্যালিগনেন্ট কন্ডিশনটাকে এক এক নাম দিয়েছে। সর্বপ্রথম শুরু হয়েছে 1957। বলা হচ্ছে, আগে CIN এর ডেফিনিশনটা আমি বলি। তাহলে CIN মানে কি? সার্ভাইকাল ইন্ট্রা ইপিথেলিয়াল নিওপ্লাসিয়া। হ্যাঁ, আমরা যে বলছি প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন CIN, সেটা না হচ্ছে সার্ভাইকাল ইন্ট্রা ইপিথেলিয়াল নিওপ্লাসিয়া। মানে তখনও সেই ইপিথেলিয়ামের ভিতরে লিমিটেড, বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে নাই। যখনই ক্রস করবে, স্ট্রোমাতে ইনভলভ হবে, মাইক্রো ইনভেশন হবে, তখনই কিন্তু সেটা আর্লি ইনভেসিভ অর ইনভেসিভ ডিজিজ হবে, কার্সিনোমা সার্ভিক্স হবে, কার্সিনোমা ইন সিটু, এগুলো টার্ম আসবে। আর যখনই ইপিথেলিয়ামের মাঝে লিমিটেড থাকবে, তখন আমরা বলবো সার্ভাইকাল ইন্ট্রা ইপিথেলিয়াল নিওপ্লাসিয়া। তা আমি বলেছিলাম যে একটা হিস্টোপ্যাথোলজি করে আমরা হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস করতে পারি, ঠিক আছে? আর একটা যে সেলের মরফোলজি। এই বিভিন্ন টার্মকে এক এক সময় এক একজন এক এক টার্ম বলছে। CIN যেটা যে সিস্টেম, সেটা হচ্ছে histopathological condition where part or whole thickness of the epithelium part, দেখা যাচ্ছে লর্ড থার্ড হইতে পারে, লর্ড থার্ড টু মিডল থার্ড হইতে পারে, মোর দ্যান 2/3 epithelium হইতে পারে, অথবা হোল থিকনেস কিন্তু বেসমেন্ট মেমব্রেন ইনট্যাক্ট। এই বিভিন্ন লেভেলে এই যে আমাদের হচ্ছে সার্ভাইকাল স্কোমাস ইপিথেলিয়ামটা রিপ্লেস হয়ে যেতে পারে। কি দিয়ে রিপ্লেস হয়? সেলস শোয়িং ভ্যারিং ডিগ্রি অফ অ্যাটিপিয়া। হ্যাঁ, এখানে কি হয়, প্রথমে আমাদের এই জিনিসগুলো বুঝতে হলে কিছু অ্যানাটমি জানতে হবে। অ্যানাটমি সার্ভিক্সের আমরা জানি যে দুইটা পার্ট, হ্যাঁ, একটা হচ্ছে সুপ্রাভেজানাল পার্ট অফ দ্য সার্ভিক্স, আর একটা হচ্ছে ভেজানাল পার্ট অফ দ্য সার্ভিক্স, যেটা 2.5 সেন্টিমিটার
তাহলে সুপ্রাভেজানাল পার্টটা হচ্ছে 1.25 সেন্টিমিটার, ভেজানাল পার্ট অফ সার্ভিক্স হচ্ছে 1.25 সেন্টিমিটার, মানে অর্ধেক 1.25 ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে 2.5। এর ভিতরে যে আমাদের এক্টো সার্ভিক্স, যেটা আমরা বলছি ভেজানাল পার্ট অফ দা সার্ভিক্স, এক্সো সার্ভিক্স, এক্টো সার্ভিক্স, ভেজানাল পার্ট অফ দা সার্ভিক্স, এখানে হচ্ছে লাইনিং এপিথেলিয়ামটা স্কোমাস এপিথেলিয়াম, ভেজানার যে মিউকোজা যে লাইনিং এপিথেলিয়াম, স্কোমাস এপিথেলিয়াম, সেটাই কন্টিনিউশন হয়। কিন্তু যখনই এন্ডোসার্ভিক্স, হ্যাঁ, এন্ডোসার্ভিক্সের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কলামনার এপিথেলিয়াম। এই যে বিভিন্ন এক্টোসার্ভিক্স এবং এন্ডোসার্ভিক্সের যে জাংশনাল পয়েন্ট, সেটাই হচ্ছে স্কোমো কলামনার জাংশন, সেটা নরমালি থাকবে হচ্ছে এক্সটার্নাল অসে, ঠিক আছে। ডিউরিং পিউবার্টি এটা থাকবে হচ্ছে এক্সটার্নাল অস। কিন্তু আমাদের বডির কিছু কন্ডিশন আছে যেখানে এই স্কোমা কলামনার জাংশনটা ভিতরে ঢুকে যেতে পারে, এক্সটার্নাল অসের বাইরেও চলে আসতে পারে। হাইপার স্ট্রোজেনিক কন্ডিশন, যেখানে আমাদের প্রেগনেন্সি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল ডিউরিং পিউবার্টি, অথবা হাই স্ট্রোজেনিক কন্ডিশন যেখানে আছে, সেখানে এই কলামনার এপিথেলিয়ামটা ডাউন গ্রোথ হয়, আউটসাইড গ্রো করে এটা তোমার বাইরের দিকে চলে আসে। তাহলে এই সমস্ত কন্ডিশনে অরিজিনালটা বাইরের দিকে পাওয়া যায়। আবার ডিউরিং মেনোপজ, যখন আমাদের ওভারি নন ফাংশনিং হচ্ছে, ইস্ট্রোজেন হরমোন কমে গেল, তখন কিন্তু এই স্কোমা কলামনার জাংশন সেটা কিন্তু এন্ডোসার্ভিক্সের ভিতরে, মানে এক্সটার্নাল অস থেকে ভিতরের দিকে এন্ডোসার্ভাইকাল ক্যানালের ভিতরে অনেক সময় ঢুকে পড়ে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের কেন জানতে হবে, এটার উপরে ডিপেন্ড করে আমার এই ম্যালিগনেন্সি গুলো বুঝতে হবে। কারণ অরিজিনাল যে স্কোমা কলামনার জাংশন আমি বললাম যে এক্টোসার্ভিক্স থাকে, যখনই কোনো দেখা যাচ্ছে স্ট্রোজেনিক কন্ডিশন, হাইপার স্ট্রোজেনিক কন্ডিশন, সেটা বাইরের দিকে চলে আসলো, ঠিক আছে, পরে আবার নর্মাল হলো, তখন কি হবে, অরিজিনাল কলামনার জাংশন যেটা ছিল এক্টোসার্ভিক্স, পরে যখন কলামনার এপিথেলিয়াম বাইরের দিকে আসলো, তাহলে সেটা একটু আউটসাইডে হয়ে গেল না, অরিজিনাল স্কোমা কলামনার জাংশন টু নিউ স্কোমা কলামনার জাংশন যেটা, তাহলে সেটা দেখো আউটসাইডে চলে এসছে, এক্সটার্নাল অস থেকে আরো বাইরে চলে এসছে। কারণ এন্ডোসার্ভিক্সের এন্ডোকলামনার এপিথেলিয়ামটা যখন বাইরের দিকে চলে আসবে এক্সটার্নাল অসের বাইরে, তাহলে অরিজিনাল থেকে এটা স্বাভাবিকভাবে বাইরে চলে আসছে। তাহলে এই অরিজিনাল টু নিউ স্কোমা কলামনার জাংশন যে জায়গাটুকুন, এই জায়গাটুকুকে আমরা বলছি ট্রান্সফরমেশন জোন। কারণ কি, এখানে মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়, ঠিক আছে, কিছু ফিজিওলজিক্যাল মেটাপ্লাসিয়া, কিছু ইম্যাচিউর মেটাপ্লাসিয়া হয়, হয়ে হয়ে কিন্তু অ্যাটিপিক্যাল মেটাপ্লাসিয়া হয়, হয়ে হয়ে একসময় কার্সিনোজেনিক চেঞ্জ গুলো আসে। ফিজিওলজিক্যাল মেটাপ্লাসিয়া যেটা নর্মাল হয়ে যায়, এটা একটা প্রসেস, অরিজিনাল টু নিউ স্কোমা কলামনার জাংশন, যেটা যেটা কিনা একটা প্রেগনেন্সি ছিল, বাইরে আসছিল, পরে আবার রিপ্লেস হলো, ঠিক আছে, এই কলামনার এপিথেলিয়াম আবার স্কোমাসে রিপ্লেস হয়ে গেল, সেটা একটা ফিজিওলজিক মেটাপ্লাসিয়া। কিন্তু কারোর যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, ঠিক আছে, কোন যেগুলো রিস্ক ফ্যাক্টরে আমার এখানে তোমার তোমার এই যে অ্যাটিপিক্যাল মেটাপ্লাসিয়া গুলো হয়, সেখান থেকে কিন্তু লং টার্মে আমাদের আস্তে আস্তে ক্যান্সার ডেভেলপ করে। বুঝতে পারছো এই জিনিসটুকু? এটা কিন্তু বোঝা খুব ইম্পর্টেন্ট। আমাদের নর্মাল কিভাবে ক্যান্সারটা হচ্ছে, প্রেগনেন্সিতে এস্ট্রোজেন বাড়লো, বললাম তো এন্ডোসার্ভিক্সের যে কলামনার এপিথেলিয়াম বাইরের দিকে আসলো, প্রেগনেন্সি চলে গেল, তাহলে ওই যে কলামনার এপিথেলিয়াম বাইরের দিকে এসেছে, সেটা আবার স্কোমাস মেটাপ্লাসিয়া হলো, হয়ে অরিজিনাল জায়গায় চলে গেল, তাহলে এই জায়গাটুকুই হচ্ছে ট্রান্সফরমেশন জোন। এটা যদি অ্যাটিপিক্যাল মেটাপ্লাসিয়া হয়, ফিজিওলজিক্যাল না হয়ে, সেখানে কাদের হচ্ছে সেটা আমি বলতেছি, তখনই কিন্তু এখানে আমাদের প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, আলটিমেটলি যদি আনট্রিটেড থাকে, আনডিটেক্ট থাকে, 10 to 15 ইয়ার্স পরে সেটাই ফ্র্যাঙ্ক ম্যালিগনেন্সি হয়, ঠিক আছে। বইয়ের ছবি আছে, তোমরা ছবি দেখে নিবে। এখন কাদের হচ্ছে, আমি তো বললাম যে এই যে অ্যাটিপিক্যাল মেটাপ্লাসিয়া কাদের হচ্ছে, এই জিনিসগুলো আমরা এখন পড়ব। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে
হাই রিস্ক ফ্যাক্টর কারা? এখন তুমি আমি নেক্সট ওখানে যাচ্ছি, তার আগে আমার এই ক্লাসিফিকেশনটা তোমাদের একটু বুঝিয়ে দিই। এই পেজ লেকচারের ফার্স্ট পেজ দেখো, এখানে আমি তোমাদের বলেছিলাম যে সিআইএন যেটা, সেটাতে হিস্টোপ্যাথোলজিক্যাল কন্ডিশন হোয়ার part or whole thickness of the cervical epithelium is replaced by neoplastic cells showing varying degree of atypia, কোনটা বলছে মাইল্ড, কোনটা মডারেট, কোনটা সিভিয়ার অ্যাটিপিয়া, ঠিক আছে? এই জন্য ভেরিং ডিগ্রি অফ অ্যাটিপিয়াটা বলছে। এখন এই ক্লাসিফিকেশনটাই দেখো যখন শুরু হয়েছিল 1956, সেটাকে বলছে যে এটাকে ডিসপ্লাসিয়া, টার্মটা উল্লেখ করছে ডিসপ্লাসিয়া। তারপর 67-এ রিসার্চ এটার নাম দিয়েছে সিআইএন, দেখো সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া। আবার বলা হচ্ছে যে এরপরে যেটা আসছে সবার শেষে বেথেসডা সিস্টেম, সেটাকে বলা হচ্ছে স্কোয়ামাস সেল, এল সিল, হাই সিল, এরকম এইচ সিল, এরকম। এল সিল মানে লো গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, হাই গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া। এটা তো বইয়ে ছিল, আমি তোমাদেরকে বইটা দেখে একটু বলি যে ক্লাসিফিকেশনটা দেখো। এখানে বলেছে কি 1956 ওয়াল্টার অ্যান্ড রিগ্যান এটাকে বলেছে যে ডিসপ্লাসিয়া, ঠিক আছে? ডিসপ্লাসিয়া carcinoma in situ introduced by Rubin, dysplasia by Walter and Regan 1956, আর সিআইএন বলেছে হচ্ছে রিচার্ড 1967। এক এক সময় এক একজন এটাকে নাম দিয়েছে এক এক রকম। হ্যাঁ, 1956 এ ওয়াল্টার এন্ড রিগান এটাকে বলেছে ডিসপ্লাসিয়া, 1967 এ রিচার্ড এটাকে বলেছে সিআইএন, 1975 এ হু এটাকে সিআইএনটাকে আবার 3টা ক্যাটাগরিতে ভাগ করেছে, সিআইএন 1, 2, 3। 2014 এ বেথেসডা সিস্টেম বলা হচ্ছে যে 1988। দেখো হু এর পরে আবার বেথেসডা সিস্টেম, সেটা হচ্ছে 1988 এ এইটাকে আবার একটা ইউনিফর্ম টার্মিনোলজি ইউজ করেছে। প্যাপ টেস্ট রেজাল্টের যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে ডিসপ্লাসিয়া, সেটা হচ্ছে একই জিনিস। যেটা ডিসপ্লাসিয়া মাইল্ড সেটা হচ্ছে সিআইএন 1। হ্যাঁ, জিনিসটা কিন্তু একই, তোমাদের এই বইয়ের সব থেকে একটু পড়ে নিবা, ঠিক আছে? সিআইএন 1 যেটা, সেটা হচ্ছে মাইল্ড ডিসপ্লাসিয়া, সেটা কিনা বেজাল 1/3 বললাম না, যে এপিথেলিয়ামে যে চেঞ্জটা থাকে সেটা বেজাল 1/3 এর মধ্যে লিমিট থাকে। আর বেথেসডা সিস্টেম এইটাকে আবার বলা হচ্ছে লো গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লেশন। বেথেসডা সবচেয়ে লেটেস্ট টার্মিনোলজি 1988, সেটা আবার মডিফাই করছে 2014 এ। এই রিপোর্ট গুলোকে প্যাপস টেস্টটাকে যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে লো গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লেশন। আর মডারেট এবং সিভিয়ার যেটা, সেটাকে বলা হচ্ছে হাই গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লেশন। আর এদিকে ডিসপ্লাসিয়া মডারেটটাকে আমরা বলছি সিআইএন 2, সিভিয়ারটাকে বলছি সিআইএন 3, আর কার্সিনোমা ইন সিটু যেটা হোল থিকনেস। এইভাবে আমরা ক্লাসিফিকেশনটা করেছি, ঠিক আছে? কোরিলেশন অফ ডিসপ্লাসিয়া, সিআইএন এন্ড বেথেসডা সিস্টেম, এটা হচ্ছে কোরিলেশন। আচ্ছা, তাহলে এখানে আমি এটুকুন পড়িয়েছি, তোমরা আবার ভালো করে লেকচারটা সুন্দর করে পড়ে নিবে। আমার ক্লাসটা বোঝার চেষ্টা করো, বুঝে বুঝে মুখস্থ করতে হবে, তোমাদেরকে পড়তে হবে বারবার। তাহলে এই দেখো ক্লাসিফিকেশনটা আমি কিন্তু বললাম যে কোন সিস্টেম কখন কত সালে আগে হয়েছে। লেটেস্ট হয়েছে বেথেসডা সিস্টেম। এগুলোকে তারা লো গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লেশন, হাই গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লেশন, প্যাপস স্মেয়ার করে যেটা আমরা দেখতে পারি, হ্যাঁ, সেলের মরফোলজি। আর যেটা সিআইএন হু, সেটাকে হিস্টোলজিক ডায়াগনোসিস করেছে, করে সেটাকে বলা হয়েছে সিআইএন 1, 2, 3। কত এপিথেলিয়ালের 1/3 ইনভলভ, 2/3 ইনভলভ, নাকি মোর দ্যান 2/3 ইনভলভ, অথবা হোল থিকনেস ইনভলভ বাট বেসমেন্ট মেমব্রেন রিমেন্স ইনট্যাক্ট, যেটাকে আমরা বলছি কার্সিনোমা ইন সিটু। গেল। তাহলে এরপরে আসো, এই যে বললাম যে রিস্ক ফ্যাক্টর কাদের হচ্ছে, সবার তো হচ্ছে না, তাই না? তোমার এখানে বলা হচ্ছে যে
কাদেরকে হবে কার্সিনোমা ইন সিটু প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন গুলো কাদের হবে? আচ্ছা তোমরা কি বুঝতেছো আমি যে বলতেছি? একটু বলো তো, একটু বলো, রেসপন্স করো। Yes, ma'am. সবাই কনসেন্ট্রেশন আছে তো? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা তাহলে এখন রিস্ক ফ্যাক্টর বলছি কাদের হবে। হ্যাঁ, রিস্ক ফ্যাক্টর কোন গ্রুপের এই কার্সিনোমা সার্ভিক্স অথবা প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন হচ্ছে? দেখো এখানে সুন্দর লেখা আছে আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স, হ্যাঁ, লেস দেন 16 ইয়ার্স, আর্লি এজ অফ ফার্স্ট চাইল্ড বার্থ, তারপরে হচ্ছে টু ফ্রিকুয়েন্ট বার্থ, তারপরে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, তারপরে হচ্ছে এসটিডি, হ্যাঁ, ইনফেকশন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন, হারপিস সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশন, আর অনেক ইনফেকশন আছে যেগুলো একসাথে অ্যাসোসিয়েটেড থাকে। সেটার ইনফেকশন বইয়ে দেখো আরো বেশি আছে, বইয়ে আছে আরো বেশি। এখানে বলা হচ্ছে এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন, কারণ দেখা গেছে যে কার্সিনোমা সার্ভিক্সে 99.7% কেসে আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পাই। এই জন্য এখানে শুধুমাত্র হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলেছে, কারণ এছাড়া কিন্তু আরো ইনফেকশন এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস 2, এইচআইভি, ক্লামাইডিয়া, এগুলো। ঠিক আছে, the last early sexual intercourse less than 16 years, sexually transmitted infection, early age of first pregnancy, multiparity, too many and too frequent birth, poor genital hygiene, multiple sexual partner, এছাড়া কিছু immunosuppressed condition যেগুলো হচ্ছে এইচআইভি থাকে, অথবা যদি হাজবেন্ডের যদি তোমার মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে, অথবা কিছু ইমিউনোসাপ্রেসড কন্ডিশন তো বললামই, ডায়েটারি ডেফিসিয়েন্সি যদি থাকে কারোর, ভিটামিন এ, সি, ই, ফলিক অ্যাসিড, তারপর ইনক্রিজিং এজ, হ্যাঁ, অথবা ইনঅ্যাডিকুয়েট স্ক্রিনিং, যারা স্ক্রিনিং করছে না তাদের। আরেকটা হচ্ছে ওরাল পিল ইউজার, যারা অনেক দিন থেকে ওরাল পিল খাচ্ছে, মোর দ্যান 10 ইয়ার্স। আরেকটা হচ্ছে স্মোকিং হ্যাবিট, যারা স্মোক করে তাদের। এগুলো হচ্ছে আমার রিস্ক ফ্যাক্টর। এই সমস্ত গ্রুপদেরকে আমি কিন্তু স্ক্রিনিং করব। ঠিক আছে, যাদের আর্লি এজ অফ ম্যারেজ, আর্লি এজ অফ ফার্স্ট চাইল্ড বার্থ, হ্যাঁ, টু ফ্রিকুয়েন্ট বার্থ, লো সোশিও ইকোনমিক কন্ডিশন, এসটিডি, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, হাজব্যান্ডের যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে, কেউ যদি ওসিপি খেয়ে থাকে মোর দেন 10 ইয়ার্স, স্মোকিং। এগুলো তোমাদের যদি ভালো পারো, অনেক সময় জিজ্ঞাসা করে কেন হয় বলো তো, এই 16 বছরের আগে কেন হচ্ছে? এগুলো তো আনস্টেবল ইপিথেলিয়াম, হ্যাঁ, ইম্যাচিউর ইপিথেলিয়াম, এদের মেটাপ্লাস্টিক চেঞ্জটা বেশি হয়। বলছিলাম হাইপারস্ট্রোজেনিক কন্ডিশন, এদের মেটাপ্লাস্টিক বেশি হয়। এখানে যদি সে আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স করে, ট্রমা হয়, এইচপিভি ইনফেকশনটা, হ্যাঁ, খুব তাড়াতাড়ি সহজে মেটাপ্লাস্টিয়া করে কার্সিনোজেনিক চেঞ্জটা করে ফেলে। এই ঠিক আছে, এই জন্য তোমার এই যে মেটাপ্লাসিয়া, এই যে অ্যাটিপিক্যাল মেটাপ্লাসিয়া, এটাই তো তোমার অন্যতম প্রধান কারণ। তোমাদের বললাম, আগে বলেছি আমি। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে এইচপিভি ইনফেকশন 2 বছর পর্যন্ত অনেকের ইনফেকশন থাকতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে উইদিন 80% বলা হচ্ছে উইদিন 2 ইয়ার্স ইনফেকশন ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আর যদি যাদের পারসিস্ট করে বডির ইমিউনোসাপ্রেসিভ কোনো কন্ডিশন, অথবা মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, হাই ভাইরাল লোড, হ্যাঁ, ভাইরাল ডিএনএ এবং হাই রিস্ক এইচপিভি টাইপ দিয়ে হচ্ছে, তাদেরকে এই প্রিম্যালিগন্যান্সির চান্সগুলো বেশি থাকে। এজন্য আমাদের স্ক্রিনিং এর এত ইম্পর্টেন্স। আমরা স্ক্রিনিং করব, এই যে বললাম 10 থেকে 15 বছর পরে এই প্রি-ম্যালিগন্যান্সি শুরু হইলো, এরপর ফ্র্যাঙ্ক ম্যালিগন্যান্সি। আমি যদি তোমার প্যাপস করি, বেথেস্ডা সিস্টেম, যেটা রিসেন্ট ক্লাসিফিকেশন, সেখানে ধরতে পারছি, অথবা ওখান থেকে সিআইএন, যেটা হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস, এগুলো করে আমি হচ্ছে ডায়াগনোসিস করতে পারছি। এখন ডায়াগনোসিসটা, এখন আমি কিন্তু বলেছিলাম স্ক্রিনিং, এগুলো কিন্তু স্ক্রিনিং। প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন যেটার কোনো সাইন সিমটম নাই, শুধুমাত্র কার্সিনোজেনেসিস শুরু হয়েছে, বাট
তখনও কোনো সিমটম নাই, তখন আমি এই কেসটা কিভাবে ডায়াগনোসিস করব? সেটাকে আমি বলছি স্ক্রিনিং প্রসিডিউর। ডেফিনেশন আমি বলেছি যে প্রসিডিউর গুলো করে পেশেন্টের ডিজিজটা হারবার করছে বাট নট ইয়েট সিমটম প্রডিউস, হ্যাঁ, তাদেরকে আমি যে প্রসিডিউরে ডায়াগনোসিস করব সেগুলো হচ্ছে স্ক্রিনিং। তাহলে আমি এই কি স্ক্রিনিং করে এই যে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন গুলো ডায়াগনোসিস করতে পারি, সেটার ভিতরে কিন্তু কয়েকটি স্ক্রিনিং এর নাম আছে। তোমাদের লেকচারে দেখো খুব ছোট ছোট করে দিচ্ছে এখানে। একটা হচ্ছে সাইটোলজিক্যাল স্ক্রিনিং। সাইটোলজিক্যাল স্ক্রিনিং যেটাকে আমরা বলছি গোল্ড স্ট্যান্ডার্ড, প্যাপস স্মেয়ার, ঠিক আছে? এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। কারণ কি, ডেভেলপড কান্ট্রিতে তাদের সমস্ত ফ্যাসিলিটিস আছে, ইনফ্রাস্ট্রাকচার গুলো খুব ওয়েল স্ট্রাকচার্ড, হ্যাঁ, তারপরে তাদের ম্যান পাওয়ার আছে, তাদের হচ্ছে পেশেন্ট গুলো কনসিয়াস, তাদের গভর্নমেন্ট থেকে সমস্ত সাপ্লাই, যার কারণে তাদেরকে প্যাপস স্মেয়ারটাকে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড ধরি। কিন্তু আমাদের দেশের এই ইনফ্রাস্ট্রাকচার গুলো খুবই পোর, হ্যাঁ, আমাদের এখানে পেশেন্ট গুলো তো কনসিয়াস না, গভর্নমেন্টের কোনো ফান্ড নাই, যার কারণে আমাদের কিন্তু প্যাপস স্মেয়ারটাকে আমরা অনেক সময় গোল্ড স্ট্যান্ডার্ড ধরতে পারি না। এই জন্য আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি যারা, তারা কিন্তু অল্টারনেটিভ হিসেবে ভায়া টেস্ট, ঠিক আছে, ভায়া ভিজুয়াল ইন্সপেকশন অফ সার্ভিক্স উইথ 3 to 5% অ্যাসিটিক অ্যাসিড, এটাকে আমরা আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা স্ক্রিনিং করতে পারি। কারণ প্যাপস স্মেয়ার আমরা গোল্ড স্ট্যান্ডার্ড যদিও, বাট আমাদের দেশের জন্য আমরা ভায়াটা বলবো, ঠিক আছে? যদি বলে গোল্ড স্ট্যান্ডার্ড কি, তোমরা বলবো প্যাপস স্মেয়ার, বাট আমরা যদি আমাদের দেশে আর কি স্ক্রিনিং আছে, তোমরা বলবা ভিজুয়াল ইন্সপেকশন অফ সার্ভিক্স ভায়া অ্যাপ্লাই অফ 3 to 5% অ্যাসিটিক অ্যাসিড। এখন এখানে যেটা বলেছে যে এখানে কিছু জিনিস লেকচারে তোমাদের বলছে যে আচ্ছা, তারপরে আর কি কি আছে স্ক্রিনিং এর নামগুলো আমি বলি আগে। তাহলে প্রথমে বললাম প্যাপস, তারপরে হচ্ছে ভায়া, তারপরে হচ্ছে তোমার এইচপিভি ডিএনএ টেস্ট। এই যে বললাম 99.7% এইচপিভি ডিএনএ, এইচপিভি, হ্যাঁ, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন থাকে, এই জন্য আমরা এইচপিভি ডিএনএ টেস্ট করে আমরা এটা একটা স্ক্রিনিং এ আনতে পারি, ঠিক আছে? এইচপিভি ডিএনএ টেস্ট। আর কি আছে? এছাড়া আছে কলপোস্কোপি, বায়োপসি, তাছাড়া আছে তোমার সার্ভাইকোগ্রাফি, ডায়াগনস্টিক কোনাইজেশন, এগুলো শেষে বলবা, কারণ আমরা প্রথমে 3টা আগে বলবো সবার আগে, প্যাপস, ভায়া, এইচপিভি ডিএনএ টেস্টিং, কলপোস্কোপি, বায়োপসি, ঠিক আছে? তারপরে সার্ভাইকোগ্রাফি, ডেভেলপড কান্ট্রি না, ডেভেলপিং কান্ট্রি যেখানে আমার অত ফ্যাসিলিটিস নাই, আমি ওখানে একটু অ্যাসিটিক অ্যাসিড অ্যাপ্লাই করলাম, করে অথবা একটা ছবি তুলে একটা, যেখানে আমার রিসোর্স পারসন আছে, প্যাপস করার জন্য এক্সপার্ট সাইটোলজিস্ট, সাইট রিপোর্ট করার জন্য লোক লাগে, পেরিফেরিতে ওই ফ্যাসিলিটিস যেখানে নাই, তারা ছবি তুলে এক্সপার্টাইজের কাছে পাঠিয়ে দিল, সেটা হচ্ছে সার্ভাইকোগ্রাফি, ঠিক আছে? আর ডায়াগনস্টিক কোনাইজেশন, যখন ওই এন্ডোসার্ভিক্স এর ভিতরে ঢুকে পড়ে, হ্যাঁ, একটা আমি যদি কোনো কিছু পেশেন্টের সিমটম বাইরে প্যাপস, আমি অনেক কোনাইজেশনটা আরেকটা স্ক্রিনিং, আচ্ছা পরে বলছি ওটা। এখন আসো তোমার প্যাপস কেন, প্যাপসের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে প্যাপসের সেন্সিটিভিটি স্পেসিফিসিটিটা কিন্তু অনেক বেশি, কিন্তু ভায়া সমস্যা কি জানো, ভায়ার হচ্ছে ফলস পজিটিভ রেটটা একটু বেশি, স্পেসিফিসিটি অনেক কম, বলা হচ্ছে যে 94 আর 54 এমন, আর যেটা প্যাপস সেটা তোমার 95 আর এদিকে 82 এমন, আর যেটা হচ্ছে এইচপিভি ডিএনএ টেস্টিং সেটা 97%, এইরকম এগুলোর হচ্ছে স্পেসিফিসিটি। এজন্য ভায়াটা ফলস পজিটিভ বেশি, যেহেতু স্পেসিফিসিটি অনলি 54 আর সেন্সিটিভিটি 94%, তাহলে ফলস পজিটিভটা একটু বেশি হয়, এই আর কি। যাই হোক, এটা লো রিসোর্স কান্ট্রির জন্য আমরা এই জন্য বলছি, ঠিক আছে? এখন কিভাবে এটা আমরা ডায়াগনোসিস করি ভায়া দিয়ে? এক হচ্ছে তুমি যখন প্যাপস করছে কিভাবে, আমরা একটা সার্ভিক্সটাকে এক্সপোজ করব, প্রথমে একটা স্পেকুলাম ঢুকাবো, কাসকস, হ্যাঁ, ডাবল ব্লেডেড যে ভেজানাল স্পেকুলাম গুলো আমরা ভেজানাল ভিতরে দিব, দিয়ে এভাবে আমি ব্লেডটাকে আমি ইয়ে করব,
হ্যাঁ, অ্যাপার্ট করব, করার পরে সার্ভিক্সটা যখন ভিজুয়ালাইজ হবে তখন আমি ওখান থেকে এখানে বলা হচ্ছে প্যাপসটা আমি সাইটোব্রাশ, এখানে দুই ধরনের, একটা আয়ার্স স্প্যাচুলা দিয়েও করতে পারি, আর একটা হচ্ছে লিকুইড বেসড সাইটোলজি, যেটা বলা হচ্ছে যে সবচেয়ে রিসেন্ট বলা হচ্ছে লিকুইড বেসড সাইটোলজি। এন্ডোসার্ভিক্স এর ভিতরে একটা ব্রাশ ঢুকে একদম পুরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘুরাবো, ঘুরিয়ে ওখান থেকে যে এটা আসবে, সেলটা আসবে, সেটা আমরা বাফার্স অ্যালকোহলে আমরা ঢুকাবো। হ্যাঁ, 75-80% অ্যালকোহল সলিউশনে বাফার্ড অ্যালকোহলে ঢুকায় ওর ভিতরে আমি আমার যে এটা রাখবো সাইটোব্রাশটা, তখন কি হবে ওখান থেকে অ্যালকোহলের ভিতরে যে সেলগুলো আছে সেগুলো পড়ে যাবে, পড়ে তখন ওই সেল নিয়ে তখন তারা হচ্ছে স্মেয়ার করবে। তখন সাইটোলজি করে দেখবে যে হচ্ছে ওখানে সেলের কোনো চেঞ্জ আছে কিনা, মরফোলজিগুলো দেখলো, ঠিক আছে। আর যেটা তোমার প্যাপস স্মেয়ার যেটা আমরা করছি সাইট দিয়ে, প্যাপস স্মেয়ার যেটা আমরা করছি তোমার আয়ার্স স্প্যাচুলা দিয়ে, সেটা সার্ভিক্সের যে একটু সার্ভিক্স 12 o'clock পজিশনে আমরা প্রথমে ধরবো। সার্ভিক্সের আয়ার্স স্প্যাচুলার একটা কনিক্যাল পোরশন থাকে, এটা ভিতরের দিকে ঢুকে যাবে, আর একটা যেটা ব্রড ওয়াইড যেটা শেপ, ওটা বাইরে একটু সার্ভিক্সে থাকবে। তারপরে 12 o'clock পজিশন থেকে আমি এইভাবে ঘুরাই নিয়ে আসবো, ঠিক আছে। ঘুরাই নিয়ে আসলে কি হবে, স্ক্র্যাপ হবে, স্ক্র্যাপিং সাইটোলজি। তাহলে একটু সার্ভিক্স আমরা আয়ার্স স্প্যাচুলা আর ভিতরে যে কনিক্যাল পয়েন্ট, সেটা কনিক্যালটা অথবা কনিক্যালটা আমরা যখন পোস্ট মেনোপজ তখন এটা ভিতরের দিকে করতে পারি, কারণ এটা ভিতরের দিকে চলে যায় আমাদের যে স্কোমা কলামনার জাংশন। এই তাহলে এখানে আমি যখন কোনো স্মেয়ার নিব তখন আমার কোথা থেকে সেল আসতে হয়, বললাম একটা স্কোমা কলামনার জাংশন, তারপরে হচ্ছে তোমার একটোসার্ভিক্স, তারপর এন্ডোসার্ভিক্স, সবগুলো সেল যদি একসাথে পাই ট্রান্সফরমেশন জনির, সেটাই কিন্তু আইডিয়াল প্যাপস রিপোর্টটা করা যায়। কারণ সব জায়গা থেকে সেল যখন আসবে তখন আমি সেলের সেটা এন্ডোসার্ভাইকাল নাকি মেটাপ্লাস্টিক কোন টাইপের সেল সেটা আমি দেখে তখন বুঝতে পারবো, যে নাইলে ফলস পজিটিভ ফলস নেগেটিভ বেশি হবে রিপোর্ট, যদি আমরা ফলস নেগেটিভ বেশি হবে যদি ইনঅ্যাডিকুয়েট স্মেয়ারটা আমরা নিই। হ্যাঁ, আচ্ছা, ভায়া টেস্ট যেটা, সেটা হচ্ছে আমরা সার্ভিক্সটাকে এক্সপোজ করলাম, করে 3 to 5% অ্যাসিটিক অ্যাসিড দিব। এখানে যে ইম্যাচিউর ইপিথেলিয়ামে মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়, ঠিক আছে, সেখানে আমার যখনই আমি ইম্যাচিউর ইপিথেলিয়ামে আমাদের নিউক্লিক অ্যাসিড